আপনার গল্প থোড়ি অভিজ্ঞতা তো আমাকে রাতে ঘুমোতেই দিচ্ছে না। মিথ্যে মিথ্যে, বাদে পা দিয়ে ভুল করেছিস। পালা পালা, এখান থেকে পালা। মনে হলো এখানে আমি মরবো না, আর কাপুরুষের মতো আমি পালাবো না। Story Tones by 9F10. সেই রাতের আর কিছুই মনে ছিল না। পরের দিন সকালে ঘুম ভাঙতেই খানিক হক চকিয়ে গেলাম। গতকাল রাতের কথা মনে পড়তে এই দিনের আলোতেও গায়ে কাঁটা দিয়ে উঠল, মনটা অস্থির হয়ে উঠল। উঠলে নাকি বাবা? তো কাল রাতে তো একেবারে ভয় পাইয়ে দিয়েছিলে। সে কি কাঁপুনি রে বাবা! এই ভোরের আলো উঠতে কাঁপুনি কমলো, তবে শুতে গেলাম। বৃদ্ধ মানুষটার প্রতি কৃতজ্ঞতায় মনটা ভরে উঠল, তবুও সেই ভাব মুখে আসতে দিলাম না। কথা ঘুরিয়ে বললাম, এখন ঠিক আছে, আগের দিন কিছু একটা বলতে গিয়ে বললেন না, আজ কিন্তু বলতেই হবে। বলবো বলবো, সবটাই তোমাকে খুলে বলবো, তবে তার আগে একটু জল খাবার সেরে নেওয়া যাক। কথা না বাড়িয়ে আমি কল ঘরের দিকে পা বাড়ালাম। একেবারে স্নান সেরে দাওয়ায় এসে বসতেই উনি এক বাটি মুড়ি আর আলুর তরকারি নিয়ে হাজির। কিন্তু আমার মন তখন অন্য রহস্য উদ্ধারে ব্যস্ত। খেতে খেতেই বললাম, বেশ, শুরু করুন তবে। মেয়ের বিয়ের পর থেকে শুরু হলো যত সমস্যা। আমার সেই জামাই নিজের আসল রূপ দেখাতে শুরু করলো। মেয়েকে চাপ দিয়ে দিনের পর দিন ধরে চলতে লাগলো আমাদের উপর শোষণ। তার রোগ ক্রমেই আকাশ ছোঁয়া হয়ে উঠল। তার দাবি পূরণ করতে না পেরে আমার ছোট মেয়েটা পড়ে পড়ে মার খেতে লাগলো। ওই বাড়িটা ওদের করে দিয়েছিলাম। মেয়ে আমার নিজের হাতে করে সব সাজিয়েছিল। আর ওই বাড়িতেই একদিন ও সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পেলাম না। কোন রকমে জিজ্ঞাসা করলাম, সেই কাপুরুষ কোথায় এখন? অনেক খুঁজেছি বাবা, কিন্তু তার আর কোনো হদিশ আমি পাইনি। আর মেয়েটাই যখন রইল না, ওফ, এতক্ষণে সব পরিষ্কার হলো। কিছুই বোঝনি তোমরা, এই কাহিনীর এই সবে সূচনা। আসল ঘটনা আর কিছুই জানা নেই তোমাদের। বেশ বেশ, তবে আপনি বলুন না, এক কাপ গরম গরম চা খেয়ে শুরু করুন তবে। বেশ কিছুদিন হয়ে গেছে ওই বাড়িতে আছি। মাঝে মাঝে ম্যানেজার বাবুর স্ত্রীর পৈশাচিক চিৎকার শুনতে পাই। সে এমন চিৎকার শুনলে তোমাদের গায়ের রক্ত হিম হয়ে আসবে, যেন চরম যন্ত্রণায় উনি কোকিয়ে উঠছেন। আমার ধারণা অনুযায়ী ওনাদের কন্যা বিয়োগের পর থেকেই ওনার এই অবস্থা। যদিও সামনাসামনি কখনো জিজ্ঞাসা করার প্রবৃত্তি হয়নি। বয়স্ক দুই বুড়ো বুড়ি নিজেরাই এখন নিজেদের সম্বল। মাঝে মাঝে মনে হতো কাছে গিয়ে বসি, দুটো কথা বললে হয়তো ওনারও ভালো লাগবে। কিন্তু ম্যানেজার বাবু কোনোভাবেই চান না আমি ওনার স্ত্রীর ঘরের দিকে পা বাড়াই। একদিন সেই চেষ্টা করাতে উনি বেশ কড়াভাবেই সেটা আমাকে জানিয়ে দিয়েছিলেন। লোকের বাড়িতে পরাশ্রয়ী হয়ে আছি,
নিজের কৌতূহলকে দমন করাই শ্রেষ্ঠ বলে মনে করলাম। দিনগুলো শান্তিতেই কাটছিল, বুঝলে। মনের মধ্যে লুকিয়ে থাকা সেই ভয়টাও আস্তে আস্তে কেটে যাচ্ছিল। আর কলকাতার অফিসে পোস্টিং হওয়ার নোটিশও চলে এসেছিল ততদিনে। আর দুদিনের মধ্যেই সেখানে যোগ দিতে হবে। সব মিলিয়ে মনটা বেশ খুশি খুশি। ঠিক করলাম এই দুদিন ছুটি নিয়ে সব কিছু গোছগাছ করে রাখতে হবে। একা মানুষ, কিছু ভুলে গেলে আর এক চিত্তের। এই অজপাড়া গায়ে দ্বিতীয়বার পা রাখার বাসনা আমার নেই। যাওয়ার ঠিক আগের দিন সব গোছগাছ সেরে দুপুরের দিকে ভাবলাম খানিক জিরিয়ে নি। বিছানায় শুয়ে খানিক এপাশ ওপাশ করতেই শুনতে পেলাম নুপুরের ছমছম শব্দ। প্রথমে ঠিক করেছিলাম মাথা ঘামাবো না, বিশেষত ম্যানেজার বাবু যেখানে পছন্দ করেন না, ওনার স্ত্রী ব্যতীত আর কোনো দ্বিতীয় নারী তো এই বাড়িতে নেই। কিন্তু গোঙানির শব্দ ক্রমেই বাড়তে লাগলো, আর শুয়ে থাকতে পারলাম না। মনটা কেমন হু হু করে উঠল। বা টিপে টিপে এগিয়ে গেলাম সেই ঘরের দিকে। দরজায় কান লাগিয়ে শুনতে পেলাম ঘরের মধ্যে থেকেই যেন আসছে সেই ছমছম শব্দ। সঙ্গে ভেসে আসছে কোনো নারী কণ্ঠের কান্নার আওয়াজ। এবং আরও আশ্চর্যের বিষয়, ঘরের মধ্যে অপর একটি নারী কণ্ঠের আওয়াজও পেলাম আমি। এ কি, ঠিক শুনছি তো আমি? এই ঘরে দ্বিতীয় ব্যক্তির উপস্থিতি তো সম্ভব নয়। এই সব আকাশ পাতাল ভাবতে ভাবতে হঠাৎই হুট করে দরজাটা খুলে গেল। খানিক চমকে ওখান থেকে চলে আসতে যাব, ঠিক সেই সময় শুনলাম, ভেতরে এসো বাবা, এই দরজা তোমার জন্যই খোলা হয়েছে। সবকিছু বড়ই অদ্ভুত লাগছিল আমার। মনে হচ্ছিল এক ছুটে পালিয়ে যাই এখান থেকে। মন আর মস্তিষ্কের এই লড়াইয়ে যখন আমি বিপর্যস্ত, তখনই আরো একবার শুনতে পেলাম সেই কণ্ঠ। আমার মেয়ে তোমার জন্য দরজা খুলেছে বাবা, ভেতরে এসো। গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম। বিছানায় পড়ে রয়েছেন এক অশীতিপর বৃদ্ধা। অসুস্থতা যেন তাকে আরো বয়স্ক করে তুলেছে। দেখলে মায়া হয়, কিন্তু সেই সময়ে আমার মাথায় শুধুই ঘুরছে এই ঘরের কোনো দ্বিতীয় ব্যক্তির উপস্থিতি। চঞ্চল চোখ চারিদিকে ঘুরিয়েও কাউকে দেখতে পেলাম না। আপনার মেয়ে মানে? আমাকে যে ম্যানেজার বাবু বললেন। কি বলেছে সেটা আমি জানি, কিন্তু আজ আমি তোমাকে কিছু বলবো, তুমি বিচার করবে কোনটা ঠিক। তার আগে বসো আমার পায়ের কাছটায়। আমার মেয়ের বিবাহের আগে অব্দি যা যা শুনেছ সব কিছুই ছিল সত্যি। ওনার মতন স্বামী পাওয়া আমার 7 জন্মের ভাগ্য। মেয়ের বিয়ের দিন কি খুশি না ছিলেন তিনি। নিজের সবটুকু সঞ্চয় শেষ করে মেয়ের বিয়ে দিয়েছিলেন। জল খাবেন? জল এনে দিই একটু। বেঁচে থাকো বাবা, আমার আর বেশি দিন নেই। মনের বোঝা বওয়া যে বড়ই কষ্টকর বাবা। আপনি শান্ত হন দয়া করে। আমি ঠিক আছি বাবা, বাকি কথাটা শোনো।
উনি তোমাকে আমার জামাই সম্পর্কে যা যা বলেছেন তার কোনোটাই সঠিক নয়। বড়লোক পরিবারের ছেলে, কিন্তু আমার মেয়ের সাথে সব রকম ভাবে মানিয়ে গুছিয়ে নিয়েছিল। বড় ভালোবাসতো আমার মেয়েটাকে। ওই তো কে কাঁদছে, কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি আমি। ওই ওই তো কে যেন হেঁটে চলে বেড়াচ্ছে। ওই আমার অভাগা মেয়ে, আমি একমাত্র ওকে দেখতে পাই। মায়ের টান তো, ও এসেছে আমাকে সঙ্গে করে নিয়ে যেতে। কিন্তু কেন? বিয়ের কিছুদিন পরে হঠাৎই আমার জামাই বাবা জীবন আত্মহত্যা করে। তার সে বিভৎস মৃতদেহ, বিস্ফারিত চোখ, সঙ্গে হাতে শিরা বেয়ে টপ টপ করে পড়তে থাকা রক্ত, সে দৃশ্য দেখলে কাঁপুনি ধরতে বাধ্য। তারপর থেকে মেয়েটা আমার পাগলের মতো হয়ে গেল। রাত বিরেতে বেরিয়েছে তো ঘর থেকে, সারাদিন কাকে যেন খুঁজত। আমি অনেক বোঝানো সত্ত্বেও আটকাতে পারলাম না তাকে। ঠিক সেই দিন সন্ধ্যায় খবর এলো, গ্রামের প্রান্তে পুকুরের ধারে পড়ে রয়েছে তার অবিন্যস্ত মৃতদেহ। এক রাতে হারিয়ে ফেললাম আমার সবকিছু। কিন্তু তারপরে শুরু হলো সেই অতৃপ্ত আত্মার রোষ। সে কাউকে ছেড়ে কথা বলে না, অনেক কষ্ট পেয়ে মরেছে তো। ওর মুক্তি শুধু আমার কাছে। মায়ের কোলে এসে মেয়েটা দুদণ্ড চোখে জল ফেলতে পারে শান্তিতে। তবে আমাকে যে ওই বাড়ি থেকে পালিয়ে যেতে বলা হয়েছিল, কেউ যেন আমাকে ক্রমাগত সুরক্ষা দিয়ে গেছে। আর কেউ আত্মহত্যা করলে তার দায় আপনাদের কেন? কি চেয়েছিল বলো তো ওরা? সুখে শান্তিতে ঘর করবে, কিন্তু ওদের সেই সুখ কারো সহ্য হলো না। ছেলেটির বাড়ি থেকে আসা ক্রমাগত মানসিক অত্যাচার সে আর নিতে পারেনি। তুমি বলো, এ কি আত্মহত্যা নাকি ঠান্ডা মাথার খুন? তুমি এই গ্রামে নতুন, তাই ওই বাড়ির কুখ্যাতি তোমার কানে পৌঁছয়নি। কিন্তু আমার ধারণা তোমার হাতেই ওদের মুক্তি। আমি কিভাবে? এই বাপের কথা সবাইকে জানাতে হবে। আমাদের দুজনকে এক হিসেবে মেনে নিতে হবে সকলকে, তবেই যে আমরা মুক্তি পাবো। তুমি আর বিশেষ দেরি করো না, জানিয়ে দাও সকলকে। এই নাও বাড়ির ছেলের ঠিকানা, তাদেরকে খবর দাও। বেশ, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। সেই দিনই আমি গেলাম এই ঠিকানায়। ছোট গ্রাম, অত বড় লোক একটা বাড়ি খুঁজে পেতে বিশেষ বেগ পেতে হলো না। কিন্তু সেখানে গিয়ে বুঝলাম তাদের সেই দিন আর নেই। সেই ছেলের মা তো কবেই পরকালে গেছেন। ওর বাবা কোনো ক্রমে বিছানার সঙ্গে লেগে রয়েছেন। তাদের কৃতকর্মের ফল পাচ্ছে তারা। তাদেরকে সব কথা খুলে বলাতে তারা আর চোখের জল ধরে রাখতে পারল না। ভুল করেছি বাবা, আমরা ভুল করেছি। ওদের ভালোবাসার যে এত জোর ছিল তা আগে বুঝিনি। আমার স্ত্রী তো আর নেই, থাকলে সেও হয়তো নিজের ভুল বুঝতে পারত। ওদেরকে স্বীকৃতি দিয়ে মরতে চাই আমি। হ্যাঁ। তারপর উঠল আবার সেই বিধ্বংসী ঝড়।
কিন্তু কিছুক্ষণের মধ্যেই সব শান্ত হয়ে এলো। হয়তো মনের ভুল, কিন্তু মনে হলো যেন এক জুটি হাত ধরে বেরিয়ে যাচ্ছে বাইরে, মিলিয়ে যাচ্ছে আকাশে। বাহ, আর তারপর আপনি বেশ নিশ্চিন্তে বাড়ি ফিরে এলেন, তাই তো? তার পারলাম কই, ম্যানেজার বাবু চাকরি ছেড়ে দিলেন, ফলত আমার পোস্টিং বাতিল করা হলো। এখানকার অফিস সামলানোর জন্য আমাকেই বহাল করা হলো। সে কি, আবার সেই ভুতুরে বাড়ি? সেই বাড়িতে গিয়ে উঠলাম বটে, কিন্তু তাকে আর ভুতুরে বলা যায় না। ম্যানেজার বাবু এবং ওনার স্ত্রী চলে যান সেই বাড়ি ছেড়ে। হয়তো যেখানে গেছেন সেখানে গেলে ভালোই থাকবেন। ওনাদের বসবাসকারী বাড়িতেই আমি তৈরি করলাম এক ভাতের হোটেল। অফিসের পাশাপাশি সামলাতে লাগলাম সেটা। লোক রেখেছিলাম একজন। অল্প কয়েকদিনে সেটার বেশ নাম হয়ে গিয়েছিল। বাহ, এ তো বেশ ভালো ব্যাপার। ওই গ্রামে যে আরো কত কিছু ভুতুরে ব্যাপার স্যাপার হয়েছিল, সেই ঘটনা না হয় পরে একদিন বলবো। আজ তবে উঠি। আমরা উঠি তবে, দেখি পরের সপ্তাহে আবার কি গল্পের ঝুলি খোলে। Story Tunes by 9F10. শুনবে না দেখবে, তোমার চয়েস।